1993 সালের 12ই মার্চ মুম্বাই শহর তখন নিজের মতোই ব্যস্ত। কেউ অফিসে যাচ্ছে, কেউ স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করছে, কেউ আবার সিনেমার টিকিট কাটছে। ঠিক তখন দুপুর 1:30 হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পুরো শহর। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই টোটাল 12টা ব্লাস্ট। মৃত শত শত মানুষ, আহত হাজারেরও বেশি। Public voluntarily took victims to the hospitals and donated blood in large numbers. আর এই পুরো ঘটনাটির পিছনে যে নামটি উঠে আসে সেটি হলো দাউদ ইব্রাহিম। একজন সাধারণ পুলিশের ছেলে কিভাবে ভারতবর্ষের একজন ভয়ঙ্কর ডন হয়ে ওঠে, কিভাবে সে পুরো মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডকে দখল করে, কিভাবে বলিউড, ক্রিকেট, রাজনীতি সব জায়গায় ঢুকে পড়ে তার নেটওয়ার্ক, আর কেন আজ তাকে নিয়ে এত রহস্য শেষ হয়নি। আজকের ভিডিওটি একদম টাইম কিলার মুভির মতো হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। हेलो सलाम अलैकुम। वालेकुम सलाम। ईद मुबारक। हाँ, ईद मुबारक। দাউদ ইব্রাহিমের জন্ম 1955 সালের 26শে ডিসেম্বর মহারাষ্ট্রের একটি জেলা রত্নাগিরি। পরে তার পরিবার চলে আসে মুম্বাইয়ের ডোংরি এলাকায়। ডোংরি মুম্বাইয়ের এমন একটি এলাকা যেখানে আজও গলি মানে অন্যরকম নেই। এখানে পুলিশের কথা বেশি চলে, এখানে বেশি চলে লোকাল গ্যাংদের কথা। দাউদ ইব্রাহিমের বাবা ইব্রাহিম কাসকার ছিলেন মুম্বাই পুলিশের একজন সাধারণ কনস্টেবল। মানে পরিবারটা একেবারে গরিব ছিল না, বাট খুব ধনীও ছিল না। ছোটবেলা থেকেই দাউদ নাকি চুপচাপ থাকতেন না। স্কুলে মারামারি, ছোটখাটো চুরি, গ্যাং টাইপ বন্ধু বান্ধব, এই সকলের মধ্যে দিয়ে তার বড় হওয়া। একসময় সে স্কুল ড্রপ আউট করে, কারণ তার মাথায় ঢুকে গিয়েছিল এইসব সাধারণ জীবনযাপন তার জন্য। আর এখান থেকেই শুরু হয় তার অপরাধ জগতে ঢোকার রাস্তা। 1970 সালে মুম্বাই ছিলেন স্মাগলিং এর স্বর্গরাজ্য। অ্যাকচুয়ালি ভারত সরকার এই সময় প্রচুর বিদেশি জিনিসের উপর রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে। ফলে বিদেশি গোল্ড, পারফিউম, ইলেকট্রনিক সবকিছুই ব্ল্যাক মার্কেটে বিক্রি হতো। আর এই ব্যবসার নিয়ন্ত্রণ করতো কয়েকজন বড় বড় ডন, যেমন হাজি মস্তান, করিম লালা, হরদা রাজান। তখনই মুম্বাই আন্ডারওয়ার্ল্ড ছিল কয়েকটা বড় বড় গ্যাংয়ে ভাগ। আর দাউদ ইব্রাহিম খুব তাড়াতাড়ি বুঝে যায় যে এই জগতেই টাকা আছে, ক্ষমতা আছে, ভয় আছে, আর মানুষ ভয় পেলেই তোমাকে সম্মান করে। প্রথমে ছোটখাটো রবারি, তারপর স্মাগলিং, তারপর এক্সটর্শন। ধীরে ধীরে দাউদ ইব্রাহিম নিজের একটা গ্যাং তৈরি করে। দাউদের বড় ভাই সাবির ইব্রাহিম দাউদের সাথে ছিল। দুজন মিলে ধীরে ধীরে নিজেদের এলাকায় নিজেদের ইনফ্লুয়েন্স বাড়াতে। কিন্তু মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের একটা নিয়ম ছিল, এখানে সবাই কিং হতে চায়, বাট একটা শহরে দুটো কিং সম্ভব না। আর এখান থেকেই শুরু হয় রক্তের খেলা। দাউদের জীবনে সবচেয়ে বড় টার্নিং আছে 1981 সাল। তার ভাই সাকিবের খুন হয়ে যায়, আর খুন করেন দাউদেরই রাইভাল গ্যাং পাঠান গ্যাং। এই পাঠান গ্যাংকে চালাতেন করিম লালা। বাট সাকিবের মৃত্যুর পর থেকে দাউদ ইব্রাহিম আর আগের মতো ছিলেন। লোকজন বলেন সাকিবের মৃত্যুর পর থেকে দাউদ ইব্রাহিম আর আগের মতো নর্মাল ছিলেন না। তার মন থেকে ভয় উড়ে গিয়েছিল এবং সে শুধু প্রতিশোধ চাইছিল। তারপর শুরু হয় গ্যাং ওয়ার, ডে লাইট শুটিং, ইনকাউন্টার, কিডন্যাপিং, একের পর এক মার্ডারও হতে থাকে। দাউদ ইব্রাহিম খুবই স্মার্ট ছিল। সে শুধু গুলিই চালাতো না, সে সাথে মাথাও ব্যবহার করত। তাই সে পুলিশের ভিতরে নিজের লোক বানাতে শুরু করে, কাস্টম অফিসারদের সাথে কানেকশন করা শুরু করে এবং রাজনীতির সাথেও যোগাযোগ বাড়ায়। এই সময় তার গ্যাংয়ের নাম পড়ে ডি কোম্পানি। আর খুব তাড়াতাড়ি এই ডি কোম্পানি মুম্বাইয়ের এক ভয়ঙ্কর সিন্ডিকেট হয়ে ওঠে।
1980 শেষের দিকে দাউদের এম্পায়ার ভয়ঙ্কর ভাবে বড় হতে থাকে। তখন সে শুধু স্মাগলিংই করতো না, সে রিয়েল স্টেট, ম্যাচ ফিক্সিং, হাওয়ালা, এক্সটর্শন, ফিল্ম প্রডিউসিং সব জায়গায় ঢুকে পড়ে। তখন মুম্বাইয়ের অনেক বড় বড় বিল্ডার, বিজনেসম্যান এবং ফিল্ম প্রডিউসাররা দাউদের কল পেত। ফোনের ওপার থেকে শুধু একটাই কথা বলা হতো, ভাই বল রাও। তারপর টাকা না দিলে গুলির শব্দ। বলিউডেও তখন দাউদের ইনফ্লুয়েন্স বাড়তে থাকে। অনেক প্রডিউসার নাকি আন্ডারওয়ার্ল্ডের টাকা নিয়েও মুভি বানাতো। অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের নামও নাকি পরে এই গুজবে ছড়িয়ে পড়ে। শুধু তাই না, দাউদ ইব্রাহিম নাকি ক্রিকেটের প্রতিও পাগল ছিলেন। শোনা যায় এবং অনেক ছবিও এরকম দেখা গেছে যেখানে সে ইউএইতে ভারত পাকিস্তানের ম্যাচে ভিআইপি বক্সে বসে আছে। দাউদ ইব্রাহিম শুধু একটি গ্যাংস্টার ছিলেন না, ধীরে ধীরে সে একটি ব্র্যান্ডে পরিণত হয়, একটা শ্যাডো এম্পায়ার। মুম্বাই পুলিশ তখন দাউদের পেছনে পড়ে গেছে। এরপর একটার পর একটা কেস জমা হতে থাকে মুম্বাই পুলিশের কাছে। অবশেষে 1986 সালে দাউদ ইব্রাহিম ভারত ছেড়ে দুবাই চলে যান। কিন্তু মজার ব্যাপার হলো, সে ভারত ছাড়লেও মুম্বাই ছাড়ে। দুবাইয়ে বসেও সে পুরো নেটওয়ার্ক কন্ট্রোল করত। ফোনে অর্ডার যেত, লোকজন খুন হতো, টাকা ঘুরতো, ব্যবসা চলত। এই সময় তার সবথেকে কাছের লোক ছিলেন ছোটা রাজান। আর এই দুজনে মিলে ডি কোম্পানিকে ইন্টারন্যাশনাল বানিয়ে ফেলেন। পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা সব জায়গায় তাদের স্মাগলিং রুট তৈরি হয়ে যায়। এবার আসি সেই ঘটনায় যেখান থেকে দাউদ ইব্রাহিম শুধু আর গ্যাংস্টার না, বরং একজন টেরর মাস্টার মাইন্ডে পরিণত। 1992 সাল, বাবরি মসজিদ ভাঙার পরে পুরো ভারতবর্ষ একটি কমিউনাল টেনশনের মধ্যে পড়ে যায়। মুম্বাইতেও ভয়ঙ্কর দাঙ্গা হয় এবং অনেক মানুষ মারা যান। এর কিছু মাস পর 1993 সাল 12ই মার্চ মুম্বাই শহরে একের পর এক ব্লাস্ট হতে থাকে। মুম্বাই স্টক এক্সচেঞ্জ, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, হোটেল, ক্রাউডেড এরিয়া সব জায়গায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। সরকারি রিপোর্ট অনুযায়ী 257 জন মারা যান এবং আহত হন 1400-এরও বেশি মানুষ। আর তদন্তে উঠে আসে এই অ্যাটাকের পিছনে ছিলেন ডি কোম্পানি, দাউদ ইব্রাহিম, টাইগার মেনন আর তাদের নেটওয়ার্কের নাম সামনে আসে। এই ঘটনার পরে পুরো ভারতের কাছে দাউদ ইব্রাহিম হয়ে যায় এক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু ভারতই না, পরবর্তীতে আমেরিকাও তাকে গ্লোবাল টেরর হিসেবে ডিক্লেয়ার করে দেয়। 1993 এর ব্লাস্টের পরে ডি কোম্পানি ভিতর থেকে ভাঙতে শুরু করে। ছোটা রাজান, যে একসময় দাউদের খুব কাছের লোক ছিলেন, সে ধীরে ধীরে আলাদা হতে থাকে। শোনা যায় ব্লাস্টের পর থেকেই তাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। তারপরই শুরু হয় আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় গ্যাং ওয়ার, দাউদ ইব্রাহিম ভার্সেস ছোটা রাজান। দুই গ্যাংই একে অপরের লোকজনকে খুন করতে থাকে। দুবাই, ব্যাংকক, মালয়েশিয়া সব জায়গায় শুট আউট হতে থাকে। তখন কিন্তু এটা আর শুধু গ্যাং ওয়ার ছিল না, এটা ছিল পাওয়ার ওয়ার। ভারত বহুবার দাবি করেছে দাউদ ইব্রাহিম নাকি পাকিস্তানের করাচিতে লুকিয়ে আছে। অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট এটাও বলেন যে পাকিস্তান নাকি তাকে প্রোটেকশন দিয়েছে, যদিও পাকিস্তান বারবার এটাকে অস্বীকার করেছে। কিন্তু বছরের পর বছর বিভিন্ন রিপোর্ট, লিক ইনফরমেশন, ভিডিও ফুটেজ সব জায়গাতেই করাচির নাম বারবার উঠে এসেছে। এমনকি দাউদ ইব্রাহিম আইএসআই এবং আন্তর্জাতিক ক্রিমিনাল নেটওয়ার্কের সাথেও যুক্ত হওয়ার অভিযোগ এসেছে। একটা সময় দাউদ ইব্রাহিমের নেটওয়ার্ক এত বড় হয়ে যায় যে শুধু ক্রাইম আর আন্ডারওয়ার্ল্ডের মধ্যে সীমিত থাকেনি। 1990 সালের ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডেলেও দাউদ ইব্রাহিমের নাম এবং ডি কোম্পানির নাম বারবার উঠে এসেছে। অনেক বিজনেসম্যান তো রাতের ঘুমও হারিয়ে ফেলতেন দাউদের একটা ফোন কলের ভয়, কারণ সকলেই জানতো দাউদের রিচ অনেক দূর পর্যন্ত। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বছর পরেও দাউদ ইব্রাহিম ধরা পড়েনি কেন? কারণ আন্ডারওয়ার্ল্ড কখনো শুধু গান দিয়ে চলেনি, কারণ এর পেছনে থাকে পলিটিক্স, কারাপশন, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ফেক আইডেন্টিটি, ব্ল্যাক মানি। দাউদ বছরের পর বছর লোকেশন চেঞ্জ করে বেড়াচ্ছে, নিজের সিকিউরিটি বাড়িয়েছে এবং পাবলিক অ্যাপিয়ারেন্স প্রায় বন্ধই করে দিয়েছে। কেউ বলে সে অসুস্থ, আবার কেউ কেউ বলে না সে এখনো নেটওয়ার্ক চালাচ্ছে, আবার অনেকে বলেন তার ইনফ্লুয়েন্স আর আগের মতো নেই। কিন্তু একটা জিনিস সত্যি, দাউদ ইব্রাহিমের নাম ভারতের ক্রাইম হিস্ট্রিতে সবচেয়ে ভয়ঙ্কর নামের মধ্যে একটি। একটা পুলিশের ছেলে মুম্বাইয়ের গলি থেকে উঠে আন্ডারওয়ার্ল্ডের কিং হয়ে ওঠে। এটাই দাউদ ইব্রাহিমের গল্প। আর এই গল্পে আছে টাকা, ক্ষমতা, পলিটিক্স, টেরর, আর আছে সেই অন্ধকার যেখান থেকে কেউ কখনো বের হতে পারেনি। আজও অনেক মানুষ মনে করেন দাউদ ইব্রাহিম একটা গ্যাংস্টার না, বরং একটা যুগ,
কিন্তু ইতিহাস এই জিনিসটাকে বারবার প্রমাণ করে, অপরাধের এম্পায়ার যতই বড় হোক, শেষে সেটা ভয় আর রক্তের উপরেই দাঁড়িয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। थैंक यू। का क्रिकेट से भी गहरा लगाव था। वो केवल क्रिकेट देखने का शौकीन नहीं था, बल्कि क्रिकेट सट्टेबाजी और मैच फिक्सिंग जैसे अवैध कारोबारों पर भी उसकी पकड़ मजबूत थी। वो मैच